ফয়সালকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার তো করল ঠিকই, কিন্তু এবার ইন্ডিয়া কি তাকে আদৌ বাংলাদেশে পাঠাবে, নাকি তাকে ইন্ডিয়াতেই রেখে দিবে? আর যদি ফেরত পাঠায় তাহলে কি আসলেই সত্য ঘটনা জানা যাবে? ভারত নিজেই যে ফয়সালকে একটা মিথ্যা গডফাদারের নাম বানিয়ে দিবে না, তার গ্যারান্টি কোথায়? ফয়সালকে দেশে আনলেও কি সত্য বের করা সম্ভব? আর ফয়সালকে দেশে আনার প্রক্রিয়াটা আসলে কি? সাধারণ মানুষের মনে এখন ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর থেকেই পুরো দেশ একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে একটি প্রচারাভিযানের সময় হাদি অনাকাঙ্ক্ষিতভাবে আঘাতপ্রাপ্ত হন এবং 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার চূড়ান্ত পরিণতি ঘটে। এই ঘটনার পর যখন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক করা হলো, তখন একটি সাময়িক স্বস্তি দেখা দিলেও এই স্বস্তির জায়গা দখল করে নিয়েছে এক বিশাল আইনি ধোঁয়াশা। আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক চুক্তি, কূটনৈতিক শিষ্টাচার সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে? তাকে কি আসলেই ভারত সরকার ফিরিয়ে দিবে? অভিযুক্তদের কি আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব, নাকি আইনি মারপ্যাচে তারা ভিন দেশেই থেকে যাবে? এই পুরো বিষয়টি নিয়ে আজ অত্যন্ত গভীরভাবে এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ করা হবে। তো চলুন দর্শক, শুরু করা যাক। শুরুতেই দেখে নেওয়া যাক বর্তমানে অভিযুক্তদের আইনি অবস্থান ঠিক কোথায় আছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গী আলমগীর হোসেনকে ভারত বাংলাদেশের সীমান্তের কাছে বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে। আটকের পর তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে একটি নির্দিষ্ট মামলা দায়ের করেছে। কারণ গ্রেপ্তারের সময় তাদের কাছে কোনো বৈধ ভারতীয় নথিপত্র বা পাসপোর্ট বা ভিসা ছিল না, এটি নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। এই দুইজনকে আদালতে তোলার পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে বা রিমান্ডে পাঠানো হয়েছে। এখানেই একটি বড় আইনি প্রশ্ন চলে আসে। পুলিশ হেফাজতে কি পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিবে? এর উত্তর হলো না। পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই দুইজনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজ্য পুলিশের এখতিয়ারের সম্পূর্ণ বাইরে। রাজনৈতিক আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিককে অন্য দেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বা ফেডারেল সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ কর্মকর্তাদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। জানা গেছে যে ওই মর্মান্তিক ঘটনার পর মাসুদ ও আলমগীর বাংলাদেশ থেকে পালিয়ে অত্যন্ত দুর্গম মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এখন পুলিশের তরফ থেকে আরও তদন্ত করে দেখা হচ্ছে যে তাদের সঙ্গে আরও অন্য কেউ অবৈধভাবে এই পথে ভারতে প্রবেশ করেছিল কিনা, তারা আরও ভারতে নতুন করে কোনো অপরাধে লিপ্ত হয়েছে কিনা। এই বিষয়গুলো তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই পুরো নেটওয়ার্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। যেহেতু রাজ্য পুলিশের হাতে হস্তান্তরের ক্ষমতা নেই, সেহেতু পুরো বিষয়টি এখন সরাসরি কূটনৈতিক পর্যায়ে চলে গেছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস জানিয়েছে এই দুইজনের সঙ্গে দেখা করার জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে। কনসুলার অ্যাক্সেস বিষয়টা আসলে কি? আন্তর্জাতিক আইন অনুযায়ী কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে বিদেশের কোনো কূটনৈতিক ভারতে আটক থাকা বাংলাদেশি নাগরিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। কেন এই কনসুলার অ্যাক্সেস এতটা জরুরি? কারণ বর্তমানে যে তথ্যগুলো কর্তৃপক্ষের কাছে আছে তা আইনি প্রক্রিয়ার জন্য এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনসুলার অ্যাক্সেস পাওয়া মাত্রই বাংলাদেশের কর্মকর্তারা সরাসরি বন্দীদের সাথে কথা বলে তাদের পরিচয় যাচাই করতে পারবেন এবং সামনের দিকে এগোতে পারবেন। আইনি প্রক্রিয়ায় পরিচয় নিশ্চিত ছাড়া কাউকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আবেদন করা যায় না। পরিচয় নিশ্চিত হওয়ার পরেই মূল আইনি ধাপটি হল বন্দি বিনিময় করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের একটি কার্যকর বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে।
যদি এই আসামিরা সঠিকভাবে শনাক্ত হয় তাহলে ভারত সরকারের সাথে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই বন্দীদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হবে। এই চুক্তির পেছনের কিছু গুরুত্বপূর্ণ শর্ত জেনে নেওয়া প্রয়োজন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই বন্দি বিনিময় চুক্তিটি মূলত 2013 সালে স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে 2016 সালে এটিকে আরও সহজ করার জন্য সংশোধন করা হয়েছে। সংশোধিত চুক্তি অনুযায়ী কোনো অভিযুক্তকে ফেরত চাইতে হলে প্রমাণ হিসেবে বিশাল নথিপত্রের প্রয়োজন হয় না। শুধুমাত্র দেশের একটি উপযুক্ত আদালত থেকে জারি করা আইনি পরোয়ানাই যথেষ্ট বলে বিবেচিত হয়। ফয়সালের বিরুদ্ধে যেহেতু দেশে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়ার পথটি এখন সম্পূর্ণ পরিষ্কার। তবে আন্তর্জাতিক চুক্তিতে সবসময় কিছু বিশেষ শর্ত থাকে, যার কারণে হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। বন্দি বিনিময় চুক্তির একটি উল্লেখযোগ্য ধারা হল রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম, অর্থাৎ যদি কোনো অপরাধকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয় তবে হস্তান্তরকারী দেশ অনুরোধে প্রত্যাখ্যান করতে পারে। তবে স্বস্তির বিষয় হল আন্তর্জাতিক আইনে এ ধরনের গুরুতর ঘটনাকে কখনোই রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু যদি হস্তান্তরকারী দেশের মনে হয়, অর্থাৎ ভারতের যদি মনে হয় যে ন্যায় বিচারের স্বার্থে অনুরোধটি করা হয়নি অথবা অভিযুক্ত ব্যক্তি দেশে ফিরলে আইনি অধিকার থেকে বঞ্চিত হবে, তবে তারা হস্তান্তর স্থগিত করতে পারে। এখানে এসে ভারতের কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক মনোভাব একটি বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো প্রক্রিয়ায় ঠিক কতদিন সময় লাগতে পারে। এর কোনো সুনির্দিষ্ট উত্তর দেয়া এই মুহূর্তে কঠিন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কতদিনের মাঝে ফেরানো সম্ভব তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি। তবে একটি আশার কথা হলো মামলাটির সংবেদনশীলতা এবং গুরুতর প্রকৃতির কথা মাথায় রেখে দুই দেশের প্রশাসনিক সহযোগিতায় এই প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ হতে পারে বলে পশ্চিমবঙ্গের ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আন্তর্জাতিক কূটনীতিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক অনেক বড় ভূমিকা পালন করে। যদি জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয় এবং সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় তবে দীর্ঘসূত্রিতা এড়ানো সম্ভব হতে পারে। এখানে আরও একটি সম্ভাবনা থেকে যায়। যেহেতু ফয়সাল এবং আলমগীর ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে, তাই ভারতের আইনি কাঠামো অনুযায়ী তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট বা অনুপ্রবেশের দায়ে বিচার হতে পারে। অনেক সময় দেখা যায় অনুপ্রবেশের দায়ে দোষী সাব্যস্ত হলে সেই দেশের মাটিতেই তাদের আইনি প্রক্রিয়ার মেয়াদ পার করতে হয়। তবে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার দাবিটি জোরালো হয় এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে ভারত সরকার যদি রাজি হয়, তবে ভারতে তাদের অনুপ্রবেশের আইনি প্রক্রিয়াটি স্থগিত করে বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা যেতে পারে। কিন্তু ভারত তাদেরকে ফেরত দিবে কিনা সে বিষয়টি পুরোপুরি ভারতের একান্ত বিষয়, অর্থাৎ বাংলাদেশের কূটনৈতিক ক্ষমতার উপরে নির্ভর করবে ফয়সালকে আদৌ বাংলাদেশে আনা যাবে কিনা। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এমন আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে কোনো অভিযুক্তকে দিয়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে জবানবন্দি দেওয়ার জন্য মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হতে পারে। অর্থাৎ ফয়সালকে দিয়ে ভারত এখন যা চাইবে তাকেই সে মূল ভিলেন বানাতে পারবে। ভারত ফয়সালকে যা শিখিয়ে দিবে ফয়সাল তাই বলতে বাধ্য, কারণ ফয়সালের মুখের চাবি এখন ভারতের কাছে। অর্থাৎ ভারত চাইলে এখানে যে কাউকেই ভিলেন বানিয়ে পুরো বাংলাদেশকে অস্থির করে তুলতে পারে। সবশেষে বলা যায় অভিযুক্তদের আটক হওয়াটা কেবল একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু মাত্র। কনসুলার অ্যাক্সেস পরিচয় যাচাই, বন্দি বিনিময় চুক্তি শর্ত পূরণ এবং চূড়ান্ত কূটনৈতিক সিদ্ধান্ত, এই প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে পার হতে হবে। সাধারণ মানুষের মনে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করার একমাত্র উপায় হলো সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত স্বচ্ছ আপডেট প্রদান করা। দর্শক, আপনার কি মনে হয় অভিযুক্তদের কি দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে আপনি মনে করেন, নাকি আইনি জটিলতায় পুরো বিষয়টি দীর্ঘায়িত হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।